নমস্কার, রণক্ষেত্রের আজকের সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত। আমি সুজিত চট্টোপাধ্যায় আছি আপনাদের সঙ্গে। বয়সের জটে পুনর্নিয়োগ, অধ্যাপক পুনর্নিয়োগের প্রশ্নে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলছে। যদিও আন্দোলন যথেষ্ট নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্যেই রয়েছে, এখনো পর্যন্ত এই বিষয়টি মাঝে মধ্যেই আমাদের কাছে দৃষ্টিগোচর হচ্ছে। তার কারণ এক বৃহত্তর ঘটনার আড়ালে এই আন্দোলনটি কিন্তু যথেষ্ট পরিমাণে বিভিন্ন মানুষের মধ্যে প্রশ্ন এনেছে। পুনর্নিয়োগের প্রশ্ন ৬০ থেকে বাড়িয়ে ৬৫ আইন আছে। বিভিন্ন সময় আমরা জানি বেশ কিছু আন্দোলন সংগঠিত হয়েছে, অতীতে বাম আমলেও হয়েছে। এই প্রশ্নে কি অবস্থান নিচ্ছে সরকার অনেকটা স্পষ্ট। তার কারণ শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন যে পুনর্নিয়োগের প্রশ্ন নেই, এবং তাকে ঘিরেই যাদবপুর বিশ্ববিদ্যালয় আন্দোলনে রয়েছে জুটা, তৎসহ বেশ আরও যারা শিক্ষক সংগঠন তারাও রয়েছেন। আমরা প্রথমে একটি প্রতিবেদনকে নেব। গতকাল আমরা দেখেছি সেখানে আমাদের প্রতিনিধি ছিলেন, এবং গোটা ঘটনা এবং আজও নিঃসন্দেহে ওখানে বেশ কিছু প্রতিবাদ সংগঠিত হয়েছে, প্রতিদিনই চলছে। তবে প্রথমে প্রতিবেদনকে সঙ্গে নিচ্ছি, তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দুজন সম্মানীয় অধ্যাপক রয়েছেন যারা শিক্ষক সংগঠনের সাথে যুক্ত, এবং রয়েছেন অধ্যাপক বিমল শঙ্কর নন্দ। আমি প্রথমে যাব হচ্ছে প্রতিবেদনে। অধ্যাপক পুনর্নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সরকারি এই সিদ্ধান্তে বিরোধিতায় সামিল হয়েছেন বামপন্থী শিক্ষক সংগঠনগুলি। সরকারি সিদ্ধান্ত না মেনে ১ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে অধ্যাপক পুনর্নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু যাদবপুরের সেই সিদ্ধান্ত মেনে নেয়নি সরকার। সোমবার সেই নিয়েই সরকার পক্ষ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চিঠি পৌঁছয়। সেই চিঠিতে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে সরকার ইসির এই সিদ্ধান্ত মেনে নেবে না। মঙ্গলবার রাজ্য সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসের কক্ষের বাইরে অবস্থান করে দুই বামপন্থী শিক্ষক সংগঠন আবুটা ও জুটা। তাদের মতে যাদবপুর বিশ্ববিদ্যালয় স্বশাসিত সংস্থা, তাই শিক্ষক নিয়োগের সিদ্ধান্তে হস্তক্ষেপ করার অর্থ হল বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতায় হস্তক্ষেপ। জুটা এবং আবুটা মনে করে যে এজ অফ সুপারিনেশন ইউজিসি রেগুলেশন 2010 অনুযায়ী আমাদের 65 ইয়ার্স। সুতরাং আমরা মনে করি যে আমাদের 65 বছর পর্যন্ত এই চাকরি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের। আমরা সেই দাবির পক্ষে দাঁড়িয়ে আমরা আগামী দিনে এই ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ইউনিভার্সিটি এবং কলেজ টিচার অর্গানাইজেশনদের নিয়ে সেই আন্দোলন আমরা চালিয়ে যাব। আবুটা এবং জুটার পক্ষে জানানো হয়েছে, যদি নতুন অধ্যাপক নিয়োগ করতেই হয় তবে বিশ্ববিদ্যালয়ে কম বেশি যে ৩০০টি ফাঁকা পদ আছে সেখানে নিয়োগ করা হোক। প্রফেসর ইন রেসিডেন্স পদ বিলুপ্ত করা উচিত নয়। কাদের পুনর্নিয়োগের দাবিতে অবস্থান? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অমিতাভ সরকার, পদার্থবিদ্যা বিভাগের অপরাজিতা ভট্টাচার্য এবং ইলেকট্রনিক্স বিভাগের সুজিত মিশ্র। তাদের মতে শিক্ষার উৎকর্ষতার স্বার্থে পুনর্নিয়োগ দরকার। তবে এদিন সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষক সংগঠন ওয়েবকুপা। এই সিদ্ধান্তটি মানে একদম পুরো লাল চোখের শাসানিতে একটি কালো সিদ্ধান্ত বলে আমরা মনে করছি। কিছু মাস্টারমশাই তারা ৭০-৮০ জন ইসির মধ্যে ঢুকে রে করে বাধ্য করবে বিশ্ববিদ্যালয়ের ইসিকে এরকম একটা সিদ্ধান্ত নিতে, যেটা আইনের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। এটাকে আমরা মনে করি একেবারে কালা একটা সিদ্ধান্ত, কারণ গভর্নমেন্টের অর্ডার একটা গভর্নমেন্টের ইনস্টিটিউট মানতে বাধ্য। সরকারি সিদ্ধান্ত এবং বামপন্থী শিক্ষক সংগঠনের অবস্থান নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসকে প্রশ্ন করা হয়, কিন্তু এই নিয়ে মুখ খোলেননি তিনি। অন্যদিকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন সরকারের এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারে হস্তক্ষেপ নয়। পাশাপাশি ওই শিক্ষক সংগঠনের সদস্যদের তার সঙ্গে কথা বলার জন্যও আহ্বান জানিয়েছেন। ক্যামেরায় কৃষ্ণত মজুমদারের সঙ্গে নাজির রহমানের রিপোর্ট, আর+ নিউজ, কলকাতা। আজকে বিতর্ক এবং বিশ্লেষণে রয়েছেন অধ্যাপক পার্থপ্রতিম রায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এবং সহকারী সম্পাদক জুটা। আপনাকে স্বাগত জানাচ্ছি অধ্যাপক রায়। এবং রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনোজিৎ মণ্ডল। অধ্যাপক মনোজিৎ মণ্ডল যিনি ওয়েবকুপার সদস্য, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, অল বেঙ্গল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি ডেমোক্রেটিক টিচার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে অধ্যাপক
মনোজিৎ মণ্ডল, আপনার কাছে প্রশ্নটি রাখছি। পার্থবাবু, যিনি অধ্যাপক, আপনার সহকর্মী অধ্যাপক, তিনি একটা কথা বলেছেন যে 2010 সালের ইউজিসির যে আইন, সেখানে 65 বছর এবং কলেজ শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের, এবং সেই প্রশ্নে তার আন্দোলন এবং স্বাধিকারের প্রশ্নটা রয়েছে। আপনি বলছেন যে লাল চোখের শাসানি এবং আইনের সঙ্গে সঙ্গতিবিহীন, মানে আইনের সঙ্গে যা সাজুজ্য নয়, ঠিক কোন আইনের কথাটা আপনি তাহলে বলতে চাইছেন, বা লাল চোখের শাসানিটাই বা কি? না, একদম প্রথমেই আমি আপনাদের এই প্রতিবেদন সম্পর্কে একটি কথা বলতে চাই। শিক্ষামন্ত্রী কখনোই কোথাও বলেনি যে এই পুনর্নিয়োগটাকে বাতিল করে দেওয়া হয়েছে। আপনি যদি গভর্নমেন্ট অর্ডারের ভাষাটা দেখেন, সেটা পরিষ্কার একেবারে ইংরেজি, যে কেপ্ট ইন অ্যাবেয়েন্স, গভর্নর ইজ প্লিজ টু কিপ দ্য হোল থিং ইন অ্যাবেয়েন্স ফর টাইম বিং। তার মানে কিছুদিনের জন্য এটাকে সাসপেন্ড করে রাখা হয়েছে। আমি 30শে নভেম্বরে অর্ডারের কথা বলছি, কাজেই এটা বাতিলের কোনো প্রশ্ন নেই। ইনফ্যাক্ট আজকে আমরা ওনার কাছে প্রায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে গিয়েছিলাম, উনি আমাদেরকেও পরিষ্কার করে বলে দিয়েছেন এই যে একটা রটনা রটানো হচ্ছে, আমি মনে করি এটা ডেলিবারেটলি রটানো হচ্ছে যাতে মানুষকে বিভ্রান্ত করা যায়, জুটার আন্দোলনটাকে যাতে একটু হাওয়া দেওয়া যায়। আমি আমার বিশ্ববিদ্যালয়ের কনটেক্সটে এটা বলবো, কারণ এখানে আন্দোলনটা ওনারা বেশ ভালো করে করার চেষ্টা করছেন, ওনারা সংখ্যায় বেশি বলে, ডেফিনেটলি তার অন্য রিজন আছে, আমি সেটা যাচ্ছি না। কিন্তু আমাদেরকে শিক্ষামন্ত্রী বারবার বলেছেন, আগেও একবার বলেছেন, কাগজে বেরিয়েছে, আজকেও বলেছেন একেবারে লেটেস্ট, যে কোনো মতেই এই পুনর্নিয়োগটাকে বাতিল করা হচ্ছে না। গভর্নমেন্ট অর্ডারেও তার কোনো রিফ্লেকশন নেই। উনি যেটা চেয়েছেন 1979-এর যে গভর্নমেন্ট অর্ডার, যেটার বেসিসে পুনর্নিয়োগ হয়, এখানে আমি একটা কথা বলে রাখি, বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারের কোনো প্রশ্ন নেই। এই স্কিমটি একটি গভর্নমেন্টের স্কিম অ্যান্ড হুইচ ইজ ইউনিফর্মলি অ্যাপ্লাইড টু অল দ্য ইউনিভার্সিটিজ ইন দ্য স্টেট। একটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য নয়, সমস্ত বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ইউনিফর্ম স্কিম বাই দ্য গভর্নমেন্ট, নট বাই দ্য ইউনিভার্সিটিজ। মাথায় রাখবেন, এখানে ইউনিভার্সিটি স্ট্যাটুটের মধ্যে কিন্তু পুনর্নিয়োগ, রি এমপ্লয়মেন্ট, রি এনগেজমেন্ট যে কথাটা জিওতে আছে 1979-এর জিওতে, সে কিন্তু নেই। গভর্নমেন্টের স্কিম অ্যাপ্লিকেবল টু অল দ্য ইউনিভার্সিটিজ। তাহলে এখানে গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা হয়েছে ফর দ্য লাস্ট 37 ইয়ার্স। এখন দেখা গেছে এই ঘটনাচক্রে গভর্নমেন্ট অর্ডারও সেটি মেনশন করা আছে, একটি হাইকোর্টের একটি কেসের পরিপ্রেক্ষিতে, যেটা রিসেন্টলি গত 1 বছর আগে কেসটি হয়েছিল, সেখানে হাইকোর্টের অবজারভেশনে বলা হয়েছে যে আপনারা এই পুনর্নিয়োগটা কিভাবে করেন এবং কেন করেন। সেই পরিপ্রেক্ষিতে যখন গভর্নমেন্টকে প্রশ্ন করা হয়, গভর্নমেন্ট বলে ওই 1979-এর অর্ডারে বলে এটা আমরা করছি। কিন্তু সেখানে আমি পরিষ্কার দায়িত্ব নিয়ে বলছি, পরিষ্কার করে বলা আছে কারা পুনর্নিয়োগ পেতে পারেন। তার প্রথম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে তাকে 60 বছর তার বয়স হতে হবে। দ্য পার্সন হ্যাজ টু অ্যাটেন দ্য এজ অফ সুপার অ্যানুয়েশন হুইচ ইজ 60 ইয়ার্স। তা না হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তার পরের ক্রাইটেরিয়া আছে এক্সেপশনাল কেসেসে সেগুলো দেওয়া যাবে। এই আইনে, এটা আমি বলছি 1979-এর অর্ডার। যে বন্ধুরা ওয়েব, কুটা, জুটা যারা নামছেন আজকে আন্দোলনে, তারা জানেন তাদের সরকারের দ্বারা পরিচালিত আইন, সেই আইন বা গভর্নমেন্ট অর্ডার আপনি যাই বলেন, সেই অর্ডারের বেসিসেই কিন্তু এতদিন পুনর্নিয়োগ হয়েছে। সেখানে কিছু অস্বচ্ছতা ছিল। আমি দায়িত্ব নেই বলছি, 37 ইয়ার্স ধরে সেই অর্ডারটাকে ফ্লাউট করা হয়েছে দিনের পর দিন। 60 বছর আগে 59 বছরে মানুষ অ্যাপ্লাই করে ইন অ্যান্টিসিপেশন যে আমি 60 বছর হয়ে যাবে। কি করে করেন আপনি? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেখানে পরিষ্কার বলা আছে অ্যাটেনিং অফ 60 ইয়ার্স, আপনি 59 বছরে অ্যাপ্লাই করেন কি করে? আপনি তো 60 বছর অবধি বেঁচে থাকতে নাও পারেন, আপনার অনেক কিছু হতে পারে। আমার ক্ষেত্রে আমি বলতে পারি আমি 60 বছর। তাহলে ম্যানিপুলেশনস বা হচ্ছে পলিটিক্যাল ম্যানিপুলেশনস বা কোনো অসচ্ছতা। শুধু তাই নয়, আমি আবার আপনি আরো একটি কথা বলতে চাই। 1979 সালে যখন এটা প্রথমে এই স্কিমটা আনা হয়েছিল, আমি আবার এটাকে স্কিম বলছি, গভর্নমেন্ট স্কিম, সেই স্কিমে কিন্তু কলেজ টিচার এবং প্রিন্সিপালদেরকে ইনক্লুড করা হয়েছিল। বিমলদা বসে আছেন, বিমলদা বলতে পারবেন। 95-এ 29 মে সেইটিকে হঠাৎ করে রাতারাতি উইথড্র করে নেওয়া হয়েছিল। সেখানে তখন বলা হয়েছিল যে 1 তারিখে 1 জুন থেকে 1 জুন 1995 থেকে যাদের রিএমপ্লয়মেন্ট পাওয়ার কথা তাদের অর্ডারটি আজকে ক্যান্সেল করা হলো, কারণ এই স্কিমটা কলেজ টিচার এবং প্রিন্সিপালদের জন্য আমরা আর রাখছি না। ইট ওয়াজ উইথড্রন, ইট ওয়াজ নট কেপ্ট ইন অ্যাবেয়েন্স। কিন্তু আজকে গভর্নমেন্ট যেটা বলেছেন, এটাকে আমরা টেম্পোরারি সাসপেন্ড করে রাখছি, কারণ দেয়ার আর সিরিয়াস অ্যানোমালিজ ফাউন্ড ইন দ্য কোর্ট অফ ল, দ্যাট ইজ দ্য অনারেবল হাইকোর্ট ইন ক্যালকাটা। গভর্নমেন্টের দোষটা কোথায়? একবারও বলেনি। লেটেস্ট পজিশন গভর্নমেন্টের যে আমরা এটাকে চালু করব ডেফিনেটলি, কিন্তু আইন মেনে স্বচ্ছতার সঙ্গে পুরো প্রক্রিয়াটি চলবে, যেটা এতদিন হয়নি। আমি আসবো অধ্যাপক পার্থপ্রতিম রায়।
প্রথমত আমি যেটা গতকালও বলেছি, আমাদের দাবি কিন্তু ইউজিসি রেগুলেশন 2010 অনুযায়ী 65 বছর আমাদের যেটা দেওয়া আছে এজ অফ সুপারঅ্যানুয়েশন, ইউজিসিতে ক্লিয়ারলি বলা আছে ইউজিসি রেগুলেশন 2010। 79-এর যখন গভর্নমেন্ট অর্ডার বের হয় তখন কিন্তু আমাদের এজ অফ সুপারঅ্যানুয়েশন ছিল 60, তার বেসে অর্ডারটা ছিল 60+2+1 করে। এখন 2010 রেগুলেশন বেরোনোর পরে কিন্তু ইউজিসি রেগুলেশন অনুযায়ী আমাদের এজ অফ সুপারঅ্যানুয়েশন 65, এবং এই প্রত্যেকটা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং বহু স্টেট ইউনিভার্সিটিতে অলরেডি এটা লাগু হয়ে গেছে ভারতবর্ষের। সুতরাং এই মুহূর্তে ভারতবর্ষের বহু ইউনিভার্সিটি কিন্তু পাচ্ছে এবং স্টেট পাচ্ছে 65 ইয়ার্স এজ অফ সুপারঅ্যানুয়েশন, তারপরে রিএমপ্লয়মেন্টের কোশ্চেন। সুতরাং আমাদের দাবিটা কিন্তু রিএমপ্লয়মেন্ট শুধু ব্যাপারটা নয়। দ্বিতীয়ত যে পয়েন্টটাতে আমি আসতে চাইছি সেটা হচ্ছে যে রিএমপ্লয়মেন্ট, এই যে আপনি যে আইনের কথাটা বলেন 2010, সেখানে কি এটা কি মানে একদম সমস্ত কোনো উৎকর্ষতা বা সমস্ত কিছু 65 ইয়ার্স পর্যন্ত আমরা নর্মাল চাকরি, তারপরে হচ্ছে +5টা হচ্ছে আপনার ওই রিএমপ্লয়মেন্ট। সুতরাং আমরা কিন্তু সেটাই দাবি করছি, আমরা বলছি না যে 60, আমরা বলছি যে 65 হচ্ছে এজ অফ সুপারঅ্যানুয়েশন সবার জন্য করতে হবে। যেমন এই মুভমেন্টের এটাই মূল ভিত্তি, তাই তো? আমি একটুখানি যদি বলতে না দেন তাহলে একটু মুশকিল। সুতরাং এইটা হচ্ছে প্রথম আমার বলার বক্তব্য। দ্বিতীয়ত মনোজিতের একটা পয়েন্টের বেসিসে বলি যে ও বলছে যে আগে সব গভর্নমেন্ট অর্ডার বা ভায়োলেট করে সব করা হয়েছে। আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিয়ম আছে, প্রথমত অ্যাপ্লাই করার পর সেটা আছে বোর্ড অফ স্টাডিজ, সেখানে হচ্ছে এভালুয়েশনের জন্য আসে। বোর্ড অফ স্টাডির তাদের এভালুয়েশন রিপোর্ট কনফিডেন্সিয়ালি ইউনিভার্সিটিকে পাঠান, ইউনিভার্সিটি তারপর সাবজেক্ট এক্সপার্ট কমিটি দিয়ে সেটাকে এভালুয়েট করান এবং তারপরে রিএমপ্লয়মেন্ট হয়। সুতরাং আমি মনে করি যারা এই মুহূর্তে যাদবপুর ইউনিভার্সিটিতে যারা রিএমপ্লয়েড, শুধুমাত্র তাদেরকে এটা অপমান করা হচ্ছে না, তাদেরকে চরমভাবে অপমান করা হচ্ছে এটা বলে যে শুধুমাত্র তারা একটা, আমি এখানে উদাহরণ দিতে পারি, আমি দিতে চাইছি না। ক্যালকাটা ইউনিভার্সিটির একটি শ্রদ্ধেয় অধ্যাপক একজন আছেন পদার্থবিদ্যা বিভাগে, তিনি তার বাম বিরোধী পজিশনের জন্য বিখ্যাত। আমরা জানি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে সংগঠন মনোজিত করে তার কিছুদিন আগেও সেক্রেটারি ছিলেন, তিনিও রিএমপ্লয়েড। সুতরাং আপনি যদি এই উদাহরণগুলো নেন তাহলে আপনি কখনো প্রমাণ করতে পারবেন না যে কোনো একটা কালারের বিষয়। আমি মনে করি এটা একটা মানে কোনো অস্বচ্ছতা বা কোনো রাজনৈতিক পক্ষপাতের বেসিসে নয়, কোনো রকম ঘটনার জেরে এটা হয়নি। হ্যাঁ, এরপরে আমি যেটা অটোনমি নিয়ে যে জিনিসটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে ইসি একটি সিদ্ধান্ত নিয়েছে এবং এই পজিশনটা কিন্তু রিএমপ্লয়মেন্ট নয়। প্রথম কথা আমাদের এটা বুঝতে হবে, ইসি যে ডিসিশনটা নিয়েছে সেগুলো কিন্তু 3টে টিচারের রিএমপ্লয়মেন্ট নয়, তাদের একটা অনারারি পজিশন দেওয়া হয়েছিল। এই রকম কিন্তু কন্ট্রাকচুয়াল পজিশন যাদবপুর ইউনিভার্সিটির ইসিতে এরকম প্রচুর শিক্ষক আছেন, অশিক্ষক আছেন, তারা কিন্তু কন্ট্রাকচুয়াল পজিশনে আছেন, তাদের ইসির সেটাকে অ্যাপ্রুভ করে এবং হচ্ছে ইউনিভার্সিটি ফান্ড থেকে মাইনে যায়। এখানেও কিন্তু সেরকম করা হয়েছিল এবং আপনি দেখুন 30 নভেম্বর অর্ডারটা এলো, 1 ডিসেম্বর যে টিচাররা জয়েন করতে এলেন তিনি 1 ডিসেম্বর সকালে এসে দেখলেন যে তার চাকরিটা নেই। তিনি একজন সম্মানীয় অধ্যাপক, বাড়িতে গিয়ে কী বলবেন যে আমার আজ থেকে চাকরিটা চলে গেল? এটাই কি তিনি বলবেন? এইটাই কি কাম্য ছিল? কেন একটা সরকার এরকম একটা অর্ডার বের করলো না? ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বের করতে পারে সরকার, এই ক্রাইটেরিয়া থাকলে তবে হচ্ছে রিএমপ্লয়মেন্ট পাবে, বলতে পারে, সরকারের অধিকার আছে সেটার। একবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলে দিক যে এই থাকলে পাবে, তারপর থেকে এইটাকে হচ্ছে কেপটিন অ্যাওয়েন্স উইথড্র যা হবে হবে। কিন্তু আপনি 30 নভেম্বর এসে জানতে পারছেন কালকে যখন জয়েন করতে যাচ্ছেন যে আপনার চাকরিটা নেই, আপনি 60 বছর যাদবপুর বিশ্ববিদ্যালয় বা অন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে আপনি আপনার সার্ভিস দিয়েছেন। তৃতীয়ত যে কথাটা আমি বলতে চাইছি যে অটোনমি এই গভর্নমেন্ট চায় না, কারণ দেখুন সমস্ত বিশ্ববিদ্যালয়ের কোর্ট কাউন্সিল বা হচ্ছে সিন্ডিকেট এগুলো সমস্ত হচ্ছে এখন 6 বছর সরকারের বয়স হয়ে গেল, এখনও পর্যন্ত কোনো জায়গায় কোনো ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ নেই, সমস্তটাই নমিনেটেড বাই দ্য গভর্নমেন্ট। তাহলে সেখানে আপনি কি করে এক্সপেক্ট করেন? বহু জায়গায় অস্থায়ী ভিসি, অস্থায়ী ডিন পরের পর চলে আসছে। কেন তারা হচ্ছে ইলেকশন করে একটা রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করতে পারছেন না? আমি আসবো আপনার কাছে, আমি আসছি এক এক করে পয়েন্টগুলো তো একটা কোশ্চেন করে আমি শেষ করব। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যদি শিক্ষকদের রিএমপ্লয়মেন্ট এত বাজেভাবে হয়ে থাকে, এত অযোগ্য শিক্ষকরা রিএমপ্লয়েড হয়ে থাকে, তাহলে সেন্টার অফ এক্সেলেন্স যাদবপুর ইউনিভার্সিটি কি করে পেল? কি করে টাইমস হায়ার র্যাঙ্কিংয়ে ভারতবর্ষের মধ্যে একমাত্র ইউনিভার্সিটি যে যাদবপুর ইউনিভার্সিটি, এই সেন্টার অফ এক্সেলেন্স কি করে গেল? অধ্যাপক আমি মনোজিৎ বাবু আপনি কাছে অবশ্যই আসবো, তবে আমি একটু অধ্যাপক বিমল শঙ্কর নন্দ আপনার কাছ থেকে একটু জানতে চাইছি যে অতীতের যে 1993 সালের প্রসঙ্গটা এলো, তার আগে এবং হচ্ছে ইউজিসি 2010 অনেকগুলো রয়েছে, সেখানে স্বাভাবিকভাবে যে সমস্ত আইনগুলো রয়েছে সেই জায়গা থেকে কিভাবে এই সমস্যাটার ভিত্তিটা কি বলে আপনি দেখছেন? দেখুন, বাকি দুজনের চেয়ে বয়সে আমি কিছুটা বড়, অনেকটাই বড়, ফলে অধ্যাপক রাজনীতিটাকে তো অনেক বেশি দিন দেখেছি।
ফলে আমি এটা নিয়ে হয়তো কিছুটা বেশি বলার অধিকারী আমি, আমার সেই অভিজ্ঞতাটা হয়েছে। শিক্ষক সংগঠনের সঙ্গেও অনেকদিন ধরেই যুক্ত আছি, এখনো আছি। একটা ছোট্ট শিক্ষক সংগঠনের সঙ্গে আমার যোগ আছে। এই শিক্ষক সংগঠনের রাজনীতির সঙ্গে ছত্রে ছত্রে অসততা, ছত্রে ছত্রে বিশ্বাসঘাতকতা, ছত্রে ছত্রে ভণ্ডামি, তার ফল আজকে কিন্তু ফলছে। এই কথাগুলো মনে ছিল না যখন বলা হলো যে 2010-এর ইউজিসি নিয়ম কানুনে নির্দেশিকায় 65 বলা আছে, আমাদের 65 চাই। ঠিক সেই একই কথা বলা হয়েছিল 1996 সালে যখন ইউজিসি নতুন পে স্কেল ঘোষণা করলো। তখন এই রাজ্যের সবচেয়ে বড় শিক্ষক সংগঠন ওয়েবকুটা দাবি করেছিল শিক্ষকদের অবসরের বয়স 62 করতে হবে। আমরা সেই দাবিতে রাস্তায় হেঁটেছিলাম, অনশন করেছিলাম, কর্মবিরতি করেছিলাম। কেন্দ্রীয় সরকার তখন বিজেপি সরকার, MHRD ছিলেন ডক্টর মুরলী মনোহর যোশী, তিনি আমাদের 65 দিয়ে দিলেন, সব 62 দিয়ে দিলেন। আমি তখন ওয়েবকুটা এক্সিকিউটিভে এসে গেছি। তারপরে আমরা দাবি করলাম যে এবারে ওয়েবকুটা দাবি করুক যে আমরা 62 চাই, কারণ ওই দাবিটা আমাদের দাবি। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এই দাবিগুলো এক্সিকিউটিভে যখন করতাম বলা হতো আমরা নাকি গণশত্রু, আমরা নাকি বেকারদের চাকরি খেয়ে নিচ্ছি, আমরা নাকি আমাদের সতর্ক করে দেওয়া হতো গোটা সমাজ আমাদের নাকি চিবিয়ে খেয়ে নেবে। তো আমরা যদি গণশত্রু ছিলাম, আজকে যারা 65 দাবি করছেন তারা কোন শত্রু? তারা নিজেরা একটু আয়নার সামনে দাঁড়ান। এবং তখনও একই প্রশ্ন যদি ঘুরিয়ে ধরুন অন্যভাবে আসে, এখন ধরুন আপনার মতো কোনো ব্যক্তি যদি এই প্রশ্নটা করেন যে আজকে যখন শিক্ষামন্ত্রীরা বলছেন ওয়েবকুপা যে দাবি করছে প্রায় তো সেখানে সিমিলারিটিস, তাহলে পরিবর্তন বা নতুন কি হলো? না, নতুন বলি আমি আপনাকে। এই গোটা আলোচনার দুটো দিক রয়েছে। এক হচ্ছে একজন শিক্ষকের অবসর বয়স কেমন হওয়া উচিত, আরেকটি হচ্ছে 1979 সালের আইন অনুযায়ী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রিএমপ্লয়মেন্টটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে। দ্বিতীয় অংশটা যদি আলোচনা করি, মনোজিৎ অনেকটাই বলে দিয়েছেন, সেইটা উনি একদম ঠিকই বলেছেন যে সেখানে যে যে নিয়মগুলো বলা আছে সেই নিয়মগুলোকে পরিষ্কার ভায়োলেট করেই রিএমপ্লয়মেন্ট দেওয়া হতো। যেরকম একজন শিক্ষক 60 হয়নি, 59 বছর বয়সেই তিনি আবেদন করে দিচ্ছেন যে আমার রিএমপ্লয়মেন্ট চাই, তিনি নিজে দাবি করছেন, পেয়ে যাচ্ছেন। ইউনিভার্সিটি বলছে না যে আপনাকে আমার দরকার, তিনি নিজে বলছেন যে আমার রিএমপ্লয়মেন্ট চাই। শুধু তাই নয়, দল দেখে হয়েছে। তুমি বলতে দাও, বিমলদা আমার থেকে বড় বলতে দাও। আমি কিছু মনে করবেন, আমরা কোশ্চেনটা করছি। মনোজিৎ বলেছে যে এটা দল দেখে হয়েছে, আমি দল দেখে একবার বলি, দল দেখে হয়েছে, সেটা সবারই। আমি বলছি পরে আসবো, ওটা নিয়ে একটু পরে আসবো, ওটা নিয়ে পরে আসবো, আমি আসবো। দল কোথায় আসছে আমি জানি, দ্যাট আই নো, এন্ড আই ক্যান গিভ দ্য আনসার। আমার কথা হচ্ছে যে এই আইন, এই নির্দেশিকা বলে যখন রিএমপ্লয়মেন্ট দেওয়া হচ্ছে সেখানে কতগুলো অ্যানোমালি ঘটছে, সরকার সেই অ্যানোমালি গুলোকে দূর করার চেষ্টা করছে। ফলে সরকার যে বিরাট ভুল করছে আইনের চোখে, আমি বলছি না হাইকোর্টে কিসের বেশি অবজারভেশন। প্রথম কথা, এটা ভুল তথ্য যাচ্ছে। হাইকোর্টে একটা কেস হয়েছে, রিএমপ্লয়েড টিচাররা তাদের এরিয়ারের একটা পার্ট পায়, সেই কেসের এখন রায় বেরোয়নি, সেই কেসের এখন রায় বেরোয়নি, আপনি বলেন, সেই কেসের এখন রায় বেরোয়নি, আমি একটু বলেন, যে কেসের রায় বেরোয়নি সেই কেসে মানে দিয়ে উল্লেখ হয়েছে, আমি একটু বলেন, কেসটা রিএমপ্লয় নিয়ে না। আরে আমি একটু বলেনি, সেটা হচ্ছে 1979 সালের, আমি যতটুকু আইনটা দেখে বুঝেছি আইনটা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং ভুলভাবে রিএমপ্লয়মেন্ট দেওয়া হয়েছে। সরকার যদি তাকে রেকটিফাই করতে চান তাতে আমার কোথাও কোনো বাধা নেই, আপত্তিও নেই, সরকার সেটা করতে পারেন। এক, এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে একজন শিক্ষকের অবসরের কেমন বয়স হওয়া উচিত। দেখুন, 60 বছরে অবসর নিতে হবে, এটা বহুদিন ধরেই চলছিল। 1976 সালে যখন সিদ্ধার্থ শঙ্কর রায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সেই সময় 1973 সালে প্রথম ইউজিসি আমাদের স্কেল ঘোষণা করে, অল ইন্ডিয়া স্কেল। সিদ্ধার্থ শঙ্কর রায় 76 সালে একটা জিও বার করেন, সেখানে কিন্তু 65 পর্যন্ত চাকরির সংস্থান ছিল উইথ ফুল ইউজিসি স্কেল। বামফ্রন্ট ওটাকে মানেনি, বামফ্রন্ট 60 পর্যন্ত অবসরের বয়স রেখেছিল। পরে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের রিএমপ্লয়মেন্টের জন্য দুটো আইন করেছিল বা গভর্নমেন্ট অর্ডার করেছিল। সেই গভর্নমেন্ট অর্ডার বলেই ইউনিভার্সিটিতে রিএমপ্লয়মেন্ট হতো, কলেজের জন্য রিএমপ্লয়মেন্ট হতো। কলেজের রিএমপ্লয়মেন্ট বন্ধ করে দেওয়া হলো 1993 সালের একটা আইন অনুযায়ী, 93 এর আইন অনুযায়ী 95 থেকে ওটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। 93 থেকে প্রসেসটা শুরু হয়েছিল, অর্ডারটা বেরিয়েছে 1993। এবং
তখন কি উদ্দেশ্য ছিল সে পরে আলোচনা করা যাবে। কিন্তু দুঃখের কথা হচ্ছে আজকে পার্থবাবু অসম্মানের কথা বলছেন। আপনাকে একটা কথা বলি, তখন আমরা সদ্য চাকরিতে ঢুকেছি 1992-93 সাল। একটা বড় অংশের শিক্ষকের কাছে সরকারের অপশন এলো, নতুন স্কেলে পেনশন নিলে তুমি 60-এ রিটায়ার করবে, পুরনো স্কেলে পেনশন নিলে তুমি 65-তে রিটায়ার করবে। আজ অবধি দেওয়া হয়নি। একটা বড় অংশের শিক্ষক তিনি 65 অপ্ট করলেন, কারণ শিক্ষকরা 60-এর পরে যদি সুস্থ থাকেন চাকরি করতে চাইলেন। দেখা গেল যে ওনাদের কমিটিগুলো করতে দেওয়া হলো না, কলেজ সার্ভিস কমিশন এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি পাঠালো না। চোখের জল ফেলতে ফেলতে সেই শিক্ষকরা, তারা অনেকে সম্মানীয় শিক্ষক, তারা কিন্তু কলেজ ছেড়ে চলে গেছেন। এগুলো আমার নিজের চোখে দেখা। আপনার যদি এটা নিজের চোখে দেখা হয়, আপনি কি তার রিপিটেশন চাইছেন? না, দাঁড়ান, আমি আপনাদের যে রাজনৈতিক মতটা আপনি সেটা মানেন কিনা জানি না, সেই সময়কার বামপন্থী শিক্ষকদের ভণ্ডামিটাকে আমি তুলে ধরতে চাইছি, তারপরে বাকি কথা বলবো। যখনই তখন ওয়েব কুটা আমি একটু বিমলদা আপনাকে একটু নিবৃত্ত করছি। পার্থবাবু, আপনি যতক্ষণ এই ইতিহাসগুলোর কম বেশি আমরা কিছুটা ওয়াকিবহাল, এটা ঠিক কথা, কিন্তু যে প্রশ্নটা আসছে যে রিপিটেশন, আপনি আপনার বক্তব্য থেকে কিন্তু 65টাকেই মনে হয় বিমলদা জোর দিচ্ছেন। না সুজিত বাবু, একটা কথা বলি, আমি শেষ করি, আমি শেষ করি প্লিজ। সেটা হচ্ছে যে না, আমরা যখন আন্দোলন করেছি, দাবি করেছি যে ওয়েব কুটাও আমাদের সঙ্গে সামিল হোক 65 দাবিতে, কারণ সরকারের এটা অন্যায় হচ্ছে শিক্ষকদের ঘাড় ধাক্কা দিয়ে তাড়ানো। সরকার করলো কি, তৎকালীন বামফ্রন্ট সরকার বিশ্ববিদ্যালয়ের জন্য 1979 সালের আইনটা রেখে দিল, কলেজের শিক্ষকদের জন্য আইনটাকে উইথড্র করে নিল, কলেজের শিক্ষকদের ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হলো। আর শিক্ষক সংগঠনগুলো সে নিয়ে কোনো কথা তো বললোই না, বরং ট্যাসিট সাপোর্ট করে এটাকে বাস্তবে ইমপ্লিমেন্ট করলো। শুধু তাই নয়, যারা এটাকে প্রকাশ্যে সমর্থন করেছিলেন সেই রকম অনেক নেতাকে বড় বড় পোস্টে বসিয়ে দেওয়া হলো। দক্ষিণ কলকাতার একজন কলেজের প্রিন্সিপাল, তিনি নিজে এই 60 বছরের রিটায়ারমেন্ট নিয়ে শিক্ষকদের প্রায় প্রকাশ্যেই সতর্ক করে দিতেন যে গোটা সমাজের চোখে অপরাধী হবেন না, 60-এ রিটায়ার করে যান। তিনি নিজে 59 বছর 6 মাস বয়সে একটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর করে 64 অবধি চাকরি করলেন। এই অসততা, এই ভণ্ডামোগুলো বাম শিক্ষক নেতারা দেখিয়ে গেছে। পার্থবাবু, নিঃসন্দেহে বুঝতেই পারছেন যে আপনি আপনাদের দাবিতে 65 বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষক তাদের মানে একদম সমস্তভাবে আপনারা এটা দাবিটা তুলছেন, কিন্তু তখন কোথায় ছিলেন এনারা? আমি ওনার কথা বলছি না, এই বিষয়টা এটা ভুল হয়েছিল সেই সময়। প্রথম কথা উনি ওনার সিনিয়রদের জিজ্ঞেস করুন যে বিমলদা এটা বললেন না যে এখন ওনারা 65টাকে সমর্থন করছেন। বলবো পরে বলবো, নিশ্চয়ই বলবো, ডেফিনেটলি বলবো। ঠিক আছে, আমি সুতরাং ওনারা যদি 65 এই মুহূর্তে সমর্থন করেন, আমার মনে হয় অতীতে যদি কোনো সরকার ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে তার দায়িত্বভার আমার নেই। আমি আবারও বলছি যে 65 যদি এজ অফ সুপারিনটেনডেন্ট আমরা দাবিতে লড়ি, আমরা এই দাবিতে লড়বো। দ্বিতীয় আরো দু একটা ছোটখাটো আমি একটা বিরতিতে আমরা যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি, সঙ্গে থাকুন।